আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিব্রেনের বায়োলজি বেস সাবিত ভাইয়া আগামী 60 দিনে তোমাদেরকে 1000 এমসিকিউ সলভ করার প্রত্যাশা রাখছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে আমাদের 16তম দিনে পৌঁছে গিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো কিভাবে পড়তে হবে, তারপরও আমরা তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই সেই ইন্টারফেস যেখানে তোমরা বিগত 15 দিন ধরে দেখে আসছো। আজকে কিন্তু আমরা 16তম দিনে চলে এসেছি। সো 16তম দিনে আমরা সলভ করতে চাইবো। সো বিসমিল্লাহির রহমানির রহিম, ডে 16 শুরু করতে যাচ্ছি। ওকে, দেখো প্রথম প্রশ্নটাই দেখো, জীবের বাহ্যিক বৈশিষ্ট্য কাকে বলে বা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলে অভিহিত করি। ওকে, সো প্রশ্নটা কিন্তু 251 নম্বর প্রশ্ন, 250 প্রশ্ন ইতিমধ্যে শেষ। এখন দেখো একটা কথা, সেটা হচ্ছে এই অধ্যায়টা দেখা মাত্রই বা প্রশ্নটা দেখা মাত্রই কিন্তু তুমি বুঝে গিয়েছো এটা কিন্তু আমাদের জিন তত্ত্ব বিবর্তন অধ্যায়ের প্রশ্ন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ডিপ্লোমা আছো, বিএসসি আছো, দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিএসসিদের জন্য আমি বলবো এই প্রশ্নগুলোর উত্তর করা কিন্তু তোমাদের জন্য ফরজ। সো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে, আমরা উত্তরটা মোটামুটি সবাই করে ফেলেছি ইতিমধ্যে। সো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা বলবো ফিনোটাইপ। কি বলবো? ফিনোটাইপ। আর যেই কারণে বা যেই জিনের কারণে আমরা জিনের ফরমেশনের কারণে আমরা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি জিনোটাইপ। সো জিনোটাইপ জিনের প্রতীকী গঠন, আর ফিনোটাইপ কি? জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। সহজ কথা, একদম ইনস্ট্যান্ট আমরা উত্তর পেয়ে গেলাম যে আমাদের ফিনোটাইপটা কি। ফিনোটাইপটা বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা এই যে আমি একজন চশমা পরে আছি বা এটা তো বাহ্যিক বৈশিষ্ট্য, কিন্তু আমাদের প্রকৃত বাহ্যিক বৈশিষ্ট্য কোনটা, যে আমি লম্বা নাকি খাটো, আমি হলুদ নাকি সবুজ, সাদা না কালো, এগুলো কি আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য। এটা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ওকে, সো ফিনোটাইপ কি? জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। কোন কারণে? জিনোটাইপের কারণে। জিনোটাইপ কি করে? জীবের প্রতীকী গঠন করে। সো তোমার এখান থেকে পড়ার দায়িত্ব কি বলো তো? আমি তোমাকে এখানে জাস্ট একটা দেখাই দিলাম। এখন তোমার দায়িত্ব হচ্ছে এইখানে যে বিশেষ শব্দ কয়টা আছে, বিশেষ যেই কয়টা শব্দ আছে, প্রত্যেকটা শব্দ তুমি এই অধ্যায়ের প্রথমেই দেখবা যে বিশেষ শব্দ, ঠিক আছে? সো এই বিশেষ যেই কয়টা শব্দ আছে, প্রত্যেকটা শব্দ পড়ার দায়িত্ব কার? প্রত্যেকটা শব্দ পড়ার দায়িত্ব তোমার। তাহলে বিশেষ শব্দগুলো কে পড়ে ফেলবে? তুমি। কোত্থেকে? এইচএসসির যে বইটা আছে সেই বইয়ের একদম প্রথমেই তুমি এটা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা জিনোটাইপ এবং ফিনোটাইপ পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্তের কোন গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত? কোন গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত? এই উত্তরটা মোটামুটি আমরা সবাই জানি এবং তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অনেক সময় সলভ করিয়েছি। সো আরেকবার তোমাদেরকে এই জিনিসটা সলভ করিয়ে দিই, তাহলে সারা জীবনের জন্য এটা মনে থাকবে। ধরো তুমি এ ব্লাড গ্রুপ বিশিষ্ট বা তোমার এলাকার নাম এ। ওকে, আচ্ছা, তারপরে বি, তোমার প্রতিপক্ষের নাম বি, ঠিক আছে? সো তোমার প্রতিপক্ষ যে, তুমি সবসময় কি তার মানে তার বিপক্ষে একটা দল গঠন করবা। সো এ কারণে তোমার এলাকার নাম অ্যান্টিজেন এ। তোমার এলাকার নাম কি? তোমার এলাকার নাম অ্যান্টিজেন এ। আর তুমি যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছো সেটা কি? সেটা অ্যান্টিবডি বি। অর্থাৎ তোমার শরীরে অলওয়েজ অ্যান্টিবডি থাকবে কার? অলওয়েজ অ্যান্টিবডি থাকবে বি এর। অর্থাৎ তোমার শরীরে অ্যান্টিজেন আছে এ, অ্যান্টিবডি আছে বি এর। আচ্ছা, এরপর দেখো আমার যে ব্লাড গ্রুপ বি, এই ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন কে হবে? ও তোমার প্রতিপক্ষ। সো ওরও তো এলাকারটার নাম বি। সো ওর অ্যান্টিজেন হবে বি, বাট ওর যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি কোনটা হবে? অ্যান্টিবডি হবে ওর, এই যে ওর অ্যান্টিবডিটা হবে কি? ওর অ্যান্টিবডি হবে এ, ঠিক আছে? সো এটা আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখি। সো ওর এটা কি হবে? এটা হবে এ এবং ওটা কি? বি। সো এটা গেল। এখন ধরো তোমরা অনেক মারামারি করো, মারামারি করে তারপরে অবস্থা খারাপ করে ফেলো, কিন্তু এক সময় দেখা গেল যে তোমরা একটু সমঝোতায় আসার চেষ্টা করলে। তো সমঝোতায় আসলে তখন দেখো, তখন তুমি কি করবে? সমঝোতায় আসলে তখন তুমি একটা নতুন দল গঠন করবে। দলটার নাম কি হবে? এ বি। এবং এই এর ফুল মিনিং বলতে তুমি যেটা বুঝতেছো বা বি এর ফুল মিনিং আমি আসলে ওইটাই বুঝাচ্ছি। ওকে, সো এবি, এবি যখন আসবে তখন তার মধ্যে কি থাকবে বলো তো? তার মধ্যে আসলে এখন আমাদের অ্যান্টিজেন থাকবে নাকি অ্যান্টিবডি থাকবে বলো তো? যে ও যখন একত্রিত হয়ে যাচ্ছে, তখন ওর শরীর মানে ও কি করবে? ও সম্পূর্ণ এবি অর্থাৎ সম্পূর্ণ এলাকাটাকে দখল করে নেবে। ও যদি সম্পূর্ণ এলাকা দখল করে নেয় তাহলে ওর কোনো অ্যান্টিবডির প্রয়োজন আছে? ওর কিন্তু কোনো অ্যান্টিবডির প্রয়োজন নাই। এ কারণেই এবি যারা আছে তাদের কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। তাদের কি নাই? তাদের কোনো অ্যান্টিবডি নাই। তাদের কি নাই? কোনো অ্যান্টিবডি নাই। তাদের কি আছে? তাদের অ্যান্টিজেন আছে। তাদের অ্যান্টিজেন আছে কে কে? তাদের অ্যান্টিজেন আছে এ বি। তাদের কোন অ্যান্টিজেন আছে? তাদের অ্যান্টিজেন আছে এ বি, বাট তাদের কোনো অ্যান্টিবডি আছে? কোনো অ্যান্টিবডি নাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তুমি যদি ও ব্লাড গ্রুপের কাছে যাও, সো ও ব্লাড গ্রুপের কাছে গেলে কি হবে? ও ব্লাড গ্রুপের কাছে এই দেখো ও ব্লাড গ্রুপ। সো এখন ও ব্লাড গ্রুপের তো তোমার ও ব্লাড গ্রুপ আমরা, অর্থাৎ আমরা যারা সাধারণ জনগণ। সো আমাদের সাধারণ জনগণের কিন্তু কোনো এলাকা নাই। আমাদের সাধারণ জনগণের কোনো এলাকা আছে? কোনো এলাকা নাই। বরঞ্চ আমাদের কি আছে? বরঞ্চ আমাদের অসংখ্য শত্রু আছে, ঠিক না? এবং আমাদের শত্রু কারা? আমাদের শত্রু কিন্তু এই এবি। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যান্টিজেন
কার নাই? অ্যান্টিজেন কিন্তু হচ্ছে আমাদের ও ব্লাড গ্রুপের নাই। এটা তোমার আরও সহজ হয়। আমরা মূলত ব্লাড গ্রুপিংটা করি কিসের ভিত্তিতে? ব্লাড গ্রুপিংটা করি মূলত আমার অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে। কিসের ভিত্তিতে? অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে। সো এই ও মূলত আসলে ও না, এটাকে আমরা মূলত নট বলি। তার মানে যদি অ্যান্টিজেন না থাকে তাহলেই তো তাকে আমরা নট বলবো, কারণ আমার ব্লাড গ্রুপিংয়ের মূল ক্ষেত্রটা কি? মূল ক্ষেত্রটাই হচ্ছে অ্যান্টিজেন। সো এ কারণে আমরা হচ্ছে এটাকে কি বলি? এটাকে আমরা হচ্ছে বলি যে এটাতে এই অ্যান্টিজেনে ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই। ও ব্লাড গ্রুপে কি? অ্যান্টিজেন নেই। কি আছে? অ্যান্টিবডি আছে। সো একদম সহজভাবে ক্ষমতা টমতা দিয়ে বুঝাই দিলাম, আশা করি একদম বুঝে গিয়েছো। সো উত্তরটা আমরা করে ফেলি, ব্লাড গ্রুপ ও। সো উত্তরটা দেখি আমরা ঠিক আছে কিনা। সো এই হচ্ছে ব্লাড গ্রুপ ও। সো দেখতেই পাচ্ছ এ তোমার ব্লাড গ্রুপ এতে অ্যান্টিবডি বি আর অ্যান্টিজেন এ, বিতে হচ্ছে অ্যান্টিজেন বি অ্যান্টিবডি এ, এটাকে আলফা আকারে লিখছে বা বিটা আকারে লিখছে, আমরা সাধারণত এবি বলে থাকি। আবার এবিতে কিন্তু কোনো প্রকার অ্যান্টিবডি নেই, বাট দুইটা অ্যান্টিজেনই আছে। ব্লাড গ্রুপ ওতে কি? অ্যান্টিবডি দুইটাই আছে, বাট কোনো প্রকার অ্যান্টিজেন নেই। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা যদি আমরা কমপ্লিট করতে পারি, সামনে আগাও যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের অনুপাত কত। ঠিক আছে, সো এই প্রশ্নটা কিন্তু তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি হিসাবে গুরুত্বপূর্ণ জানো? কারণ হচ্ছে আমাদের যে তোমার মেন্ডেলের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর কি কি লাগবে আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, একটা পরিপূর্ণ ক্লাসের মতোই করে করাবো। সো এই সূত্রের মধ্যে প্রথমে লাগবে এই সূত্রগুলোর ভিন্ন নাম, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সূত্রের যে নামগুলো আছে না, স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র, স্বাধীনভাবে মিলনের সূত্র, তারপরে হচ্ছে আরও যেগুলো আছে তোমার হচ্ছে এই যে সূত্রগুলোর ভিন্ন নামটা আছে, সেই ভিন্ন নামগুলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে আর এই মানে এই ভিন্ন নামের সাথে সাথে তো তুমি হচ্ছে এদের যে প্রকৃত অনুপাত সেই অনুপাত তো তুমি পড়েই ফেলবা। প্রথম সূত্রের অনুপাত কত? প্রথম সূত্রের অনুপাত হচ্ছে আমাদের 3:1। আর দ্বিতীয় সূত্রের অনুপাত কত? দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। ঠিক আছে, এখন এটার যে ব্যতিক্রম, অর্থাৎ আমার সূত্রগুলোর যে ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমগুলো কিন্তু তুমি শুধুমাত্র অনুপাত পড়লেই চলবে না, ব্যতিক্রমের সাথে কি উদাহরণ সহ, এটার যে উদাহরণ আছে না, সেই উদাহরণ সহ কিন্তু তোমাকে ব্যতিক্রমটা পড়তে হবে। ঠিক আছে, সো উদাহরণ সহ ব্যতিক্রম মানে তোমার ব্যতিক্রমগুলো পড়তে হবে উদাহরণ সহ। সো দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের অনুপাত কে? দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস যেটার কারণে মুখ বধির রতা হয়ে থাকে, সো এটার অনুপাত হচ্ছে 9:7। এটার অনুপাত কি? 9:7। সো এখানে দেখো 1:2:1, এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম দুইটা আর কি। তারপরে হচ্ছে 13:3, এটা হচ্ছে কি? প্রকট অ্যাপিস্টেসিসের তোমার হচ্ছে অনুপাত। আর 1:4:6:4:1, এটা কি? এটা হচ্ছে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত। সো উত্তরটা কিন্তু সঠিক হয়েছে, এবং এখানে দেখো খুব সুন্দরভাবে যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো তোমার এখানে লেখা আছে। এত সুন্দর তোমার জন্য সাজায় গোছায় দিচ্ছি, তাও যদি তুমি হচ্ছে একটু শেয়ার টেয়ার না করো, যদি একটু বন্ধুদের কাছে না দাও, বা একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট না করো, তাহলে জিনিসটা তো খুবই কষ্টের। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানাবা ক্লাসগুলো তোমার কেমন লাগে, কিংবা হচ্ছে ক্লাসগুলো কতটা ইফেক্টিভ হয়, তাহলে হচ্ছে তোমাদের জন্য আরও ভালো করতে চেষ্টা করতে পারবো আমি। ওকে, সো পরিপূরক জিনের জন্য আমাদের দায়ী জিনটার নাম তোমরা হচ্ছে কমেন্টে বলবা, কোন জিনটা হচ্ছে আমাদের এই পরিপূরক মানে এই দ্বিতীয় সূত্রের প্রথম যে ব্যতিক্রমটা আছে এটার জন্য দায়ী। তারপরে হচ্ছে আমাদের প্রকট অ্যাপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। তোমরা হচ্ছে একটা কাজ করবা, এই যে আমাদের পরিপূরক জিন এবং একই সাথে হচ্ছে আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের প্রথমটা। তোমরা হচ্ছে আমাদের যে প্রথম সূত্রের যেগুলো আছে, প্রথম সূত্রের সেগুলো হচ্ছে তোমরা কমেন্টে লেখার চেষ্টা করবা। প্রথম সূত্রে, ঠিক আছে, প্রথম সূত্রে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা লেখার চেষ্টা করবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের। তো প্রথম সূত্রে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু লেখার চেষ্টা করবা। ঠিক আছে, সমপ্রকটতা। আচ্ছা, সো এখন তোমাকে যেটা আমি প্রশ্ন করছিলাম সেটা আসলে জিনের প্রশ্ন না, সেটা হচ্ছে যে এটার একটা ভিন্ন নাম আছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সহপ্রকটতা। ঠিক আছে, সো আমাদের প্রথম সূত্রের বলেই দিই, প্রথম সূত্রের যে আমাদের ভিন্ন নাম, প্রথম সূত্রের প্রথম যে ব্যতিক্রমটা ছিল সেই ব্যতিক্রমটার নাম কি ছিল? আমাদের সমপ্রকটতা। আর এটা হচ্ছে সহপ্রকটতা অথবা পরিপূরক জিন। আর সমপ্রকটতার জন্য দায়ী জিনকে আমরা বলি ইন্টারমিডিয়েট জিন, আর সহপ্রকটতার জন্য দায়ী জিনকে আমরা বলি পরিপূরক জিন। ওকে, এইভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, সো এখানে পরিপূরক জিনের অনুপাত দেওয়া আছে, উদাহরণ কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রকট অ্যাপিস্টেসিস 13:3, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস দুইজনই হচ্ছে 9:7। ওকে, এরপরে চলে আসো পরবর্তী প্রশ্নে, যে পরীক্ষার জন্য মেন্ডেল কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ব্যবহার করেছিলেন। খুবই প্রশ্ন একটা, আমরা বলতে পারি যে আন্দোলনমুখী প্রশ্ন, কারণ হচ্ছে আমাদের এই প্রশ্নটা অসংখ্য বার দেয়। ঠিক আছে, এই প্রশ্নটা অসংখ্য বার দেয়, সো এই কারণে হচ্ছে আমাদের এটা বারংবার পড়তে হয়। সো এটা হচ্ছে আমাদের 7 জোড়া, এটা নিয়ে আর কোনো কথা নেই। তারা হচ্ছে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন এবং 7 বছর ধরে কাজ করেছিলেন। সো সেই 7 জোড়া, যেখানে হচ্ছে আমাদের বীজ, ফুল, তারপরে হচ্ছে এটা কি বলে, যাই হোক সেটা, তারপরে হচ্ছে স্টিম বা কাণ্ড, এই 7টা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের উপরে তিনি কিন্তু হচ্ছে আমাদের কি করেছিলেন, আমাদের এই পরীক্ষাগুলো করেছিলেন, এবং 2টা সূত্র আমাদের জন্য প্রণয়ন করেন। আচ্ছা, মানবদেহের কোষে কতটি সেক্স ক্রোমোজোম থাকে? খুবই গুরুত্বপূর্ণ যে
আমাদের মানবদেহে টোটাল কয়টা আসলে আমরা এটা কাজ করতেছে না কেন, নেটওয়ার্ক কি চলে গেছে? আচ্ছা সমস্যা নেই, নেটওয়ার্ক চলে গেল, প্যারা নাই। দেখো নেটওয়ার্ক সম্ভবত হচ্ছে চলে গেছে, সমস্যা নেই, তুমি আমার সাথে ই করে বলো। সো মানবদেহের কোষে আসলে ঠিক কতটি ক্রোমোজোম থাকে এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের হচ্ছে টোটাল দেহে ক্রোমোজোম থাকে কয়টা? টোটাল দেহে ক্রোমোজোম থাকে 46টা, অথবা হচ্ছে আমরা বলতে পারি 23 জোড়া, অথবা 2 সেট ক্রোমোজোম, যাই বলি না কেন, ঠিক আছে? সো এই ক্রোমোজোমের মধ্যে আমাদের কিন্তু মাত্র 2টা থাকে সেক্স ক্রোমোজোম আকারে, ঠিক আছে? এবং আমি তোমাকে এখানে একই সাথে বলে দিতে চাই যে আমাদের এই সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি সেটা হয় XX, যদি সেটা হয় XX মানবদেহে অবশ্যই, তাহলে সেটাকে আমরা বলবো মেয়ে বা হচ্ছে গার্ল। আর যদি হচ্ছে সেটা XY হয়, সেটা যদি XY হয় তাহলে সেটাকে আমরা বলবো ছেলে। সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ছেলে। ওকে, সো এটা হচ্ছে আরেকবার আমরা মনে করিয়ে দিলাম। তো এটার উত্তরটা হচ্ছে 2টি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই যে আমাদের হচ্ছে অটোজোম, যেটা হচ্ছে আমাদের দৈহিক প্রকাশ ঘটায়, এটা হচ্ছে আমাদের 22 জোড়া সেক্স ক্রোমোজোম। এটা কত? এটা হচ্ছে আমাদের টোটাল 2 জোড়া, ঠিক আছে? এটা হচ্ছে কোথায় গেল, আয় হ্যাঁ, যাই হোক। সো এটা হচ্ছে আমি তোমাদেরকে এডিট করে দেবো, সমস্যা নেই। সো সেক্স ক্রোমোজোম হচ্ছে কয়টা? সেক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের 2টা। ওকে, আচ্ছা এরপর দেখো যেটা লিঙ্গ নির্ধারণ করে, কোনটি বংশগতির ভৌত ভিত্তি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বংশগতির ভৌত ভিত্তি। আমাদের এই যে ভৌত ভিত্তি, আণবিক ভিত্তি, রাসায়নিক ভিত্তি, এরকম অনেক তথ্য আছে যেগুলো আমাদেরকে পড়তে হয়, রাইট? সো কোনটা বংশগতির ভৌত ভিত্তি, কোনটা জীবনের ভৌত ভিত্তি, এগুলো এরকম আছে না? সো আমাদের প্রশ্নের এই যে কমেন্টে তোমরা বলে দিবা যে জীবনের ভৌত ভিত্তি কোনটা, অথবা বংশগতির আণবিক ভিত্তি কোনটা, এগুলো বলবা, ঠিক আছে? সো এগুলো বললে তোমরা দেখবা যে আমার সাথে সাথে আরো একবার ব্রেইন স্টর্ম করতে পারতেছো। এটা আমাদের আসলে এখানে যে কটা অপশন আছে তার পরিপ্রেক্ষিতে আমাদের একদম নিশ্চিতভাবে আমরা এটা কি বলবো? ক্রোমোজোম বলবো। আচ্ছা, এইখানে দেখো, এইখানে কিন্তু সবগুলো লেখা আছে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া একটু আগে যেগুলো ছিল সেগুলো সম্পর্কিত, এবং এরপরে গিয়ে আমাদের এই 3টা এক্সট্রা দেয়া আছে, যে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়, জিনোমকে জীবনের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, আর বংশগতির আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ, ঠিক আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে মাস্টার মলিকিউল। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে মাস্টার মলিকিউল। ওকে, ডিএনএ কি? ডিএনএ হচ্ছে মাস্টার মলিকিউল। ওকে, এটা কি? এটা হচ্ছে মলিকিউল, এটা হচ্ছে মাস্টার মলিকিউল। আর আমাদের হচ্ছে বাকি যারা আছে তাদের কথা হচ্ছে তো বলেই ফেললাম। আরেকটা হচ্ছে যে আমাদের প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের আণবিক ভিত্তি, ঠিক আছে? প্রোটোপ্লাজম কি? জীবনের আণবিক ভিত্তি। ওকে, সো এই তথ্যগুলো এখানে তোমার এক্সট্রা কিছু তথ্য যেগুলো হচ্ছে তুমি জানবা, সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে এখানে লিখে নিবা, ঠিক আছে? সো এগুলো লিখে নিলে তোমার জন্যই আসলে খুব ভালো হবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, ডান। এরপরে আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে সবগুলো এই যে প্রোটোপ্লাজম লেখাই আছে। দেখো, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে? প্রাকৃতিক নির্বাচনের মতবাদের প্রবক্তা, এটা মোটামুটি আমাদের সবারই জানা আছে, যে আমাদের যে চার্লস রবার্ট ডারউইন, ইনি কিন্তু প্রথমবারের মতো আমাদের প্রাকৃতিক নির্বাচন মতবাদটা প্রদান করেছিলেন। তবে আমাদের এমসিকিউ এইটার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি জানো? এটার ব্যাখ্যাটা। একটু ব্যাখ্যাটা তুমি দেখো, যে এই ব্যাখ্যার বাইরে, এই ব্যাখ্যাটুকুর বাইরে তোমার আসলে বিবর্তন নিয়ে আর পড়তে হবে 2টা জিনিস। একটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গগুলো, আর একটা হচ্ছে যে তোমার এই আর্কিওপটেরিক্স, তারপরে হচ্ছে এই তথ্যগুলো আর কি। ওকে, সো এই 2টা জিনিস পড়তে হবে। এর বাইরে আমি তোমাকে বলবো যে খুব কষ্ট করতে হবে না, একান্তই কষ্ট করতে হবে না, ঠিক আছে? সো ডারউইন হচ্ছে আমাদের, এবং এর বাইরে যে আরো 2টা এমসিকিউ আছে, সেই 2টা এমসিকিউ আমি এখনই তোমাকে সলভ করাই দিব। ওকে, সো তোমার বিবর্তন অংশটা যতটুকু মিনিমাইজ করা যায় আমি করে দিচ্ছি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সার্বজনীন রক্তগ্রহীতা। সো প্রথমে তুমি দেখো যে আমাদের ও পজিটিভ বা ও নেগেটিভ এ যেই হোক না কেন, ও তো আর রক্তগ্রহীতার মধ্যে পড়বে না। ওকে, ও হচ্ছে সার্বজনীন রক্তদাতা। আমাদের কাহিনী করব কাকে নিয়ে? এবি পজিটিভ আর এবি নেগেটিভকে নিয়ে। একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি পজিটিভ হও তাহলে হচ্ছে তুমি পৃথিবীর সব জায়গায় জিতে যাবা। তুমি যদি পজিটিভ হও তাহলে তুমি পৃথিবীর সব জায়গাতেই জিতে যাবা। তারই একটা উদাহরণ হচ্ছে আমাদের সার্বজনীন রক্তগ্রহীতা এবি পজিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক উত্তর। এখন এটা কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি। লক্ষ্য করো, আমাদের এই যে এবি পজিটিভ আছে, এই এবি পজিটিভকে কিন্তু আমার এবি পজিটিভও দিতে পারে, এ পজিটিভও দিতে পারে, ও পজিটিভ সবাই দিতে পারে, রাইট? সবাই দিতে পারে। কিন্তু আমাদের যে নেগেটিভটা আছে, সেই নেগেটিভকে কিন্তু হচ্ছে আবার সবাই দিতে পারবে না। দেখো, নেগেটিভকে কিন্তু শুধুমাত্র নেগেটিভই দিতে পারে। অর্থাৎ তুমি যদি নেগেটিভ হও, তুমি শুধু নেগেটিভ মানুষ থেকেই কি পাবা? সান্নিধ্য পাবা। বাট তুমি যদি পজিটিভ হও, তুমি পজিটিভ মানুষেরও সান্নিধ্য পাবা, নেগেটিভ মানুষেরও সান্নিধ্য পাবা, ঠিক আছে? একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। এটা আসলে খুব বেশি কিছু কঠিন কিছু না, যে আমার যদি পজিটিভ হয়, পজিটিভ হলে কি সে হচ্ছে সবার পাচ্ছে। আর আমার যে কোনো গ্রুপের জন্য যে এ পজিটিভ হলে সে দান করতে পারবে এ পজিটিভকে এবং এবি পজিটিভকে, আর নিতে পারবে এ পজিটিভ এ নেগেটিভ থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে দেখছো, আলটিমেটলি সবাই কমন কিন্তু হচ্ছে এবি পজিটিভ। কমন হচ্ছে এবি পজিটিভ, রাইট? সো এটার কারণে আমরা বলতে পারি যে আমাদের এবি পজিটিভ কি? এবি পজিটিভ হচ্ছে সবাই থেকে নিতে পারবে, অর্থাৎ সার্বজনীন গ্রহিতা। আর ও নেগেটিভ, দেখো পজিটিভ কি? পজিটিভ অলওয়েজ দিতেই পারে, নেগেটিভ থেকে অলওয়েজ নিতেই পারে। সো এই কারণে দেখছো এটা কি? এটা হচ্ছে সব গ্রুপকে শুধু দান করতে পারবে। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর দেখো যে জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে কি বলা হয়? এটা কিন্তু আমাদের যে প্রথম সূত্র আছে, সেই প্রথম সূত্রের একটা ব্যতিক্রম। সো এই প্রথম সূত্রের ব্যতিক্রম মোটামুটি তোমাদের জানা হয়ে গেছে, এবং এটার অর্থই হচ্ছে মৃত্যু।
এটার অর্থই কি মৃত্যুর ডোজ বা হচ্ছে আমরা বলতে পারি মৃত্যু, হ্যাঁ। সো এটা হচ্ছে কি লিথাল জিন, ঠিক আছে। সো লিথাল জিনের লিথাল ডোজের কারণে আমাদের কি হয়, আমাদের হচ্ছে মারা পড়ে, ওকে। সো জীবের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে লিথাল জিন। দেখো লিথাল জিন সম্পর্কিত যাবতীয় যত প্রকার তথ্য আছে সব এখানে লেখা আছে। এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে যে আমাদের সেমি লিথাল জিন কাকে বলা হয়, সেমি লিথাল। সেমি মানে কি, সেমি মানে হচ্ছে 0.5, 0.5 মানে কি, 0.5 মানে হচ্ছে আমাদের 50%, কত পার্সেন্ট, 50%। তাহলে 50%-এর বেশি জীব মারা গেলে সেটাকে বলবো সেমি লিথাল। আর যদি এটার কম হয়, সাব মানে কি, সাব মানে হচ্ছে নিচে, তার মানে সাব হলে সেটাকে আমরা বলবো কি সাব ভাইটাল, ওকে। সো মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন হচ্ছে সেমি লিথাল ধরনের, কারণ এটার কারণে 50%-এর বেশি জীব মারা যায়, অর্থাৎ হলে 50%-এর বেশি মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে মারা গেছে। আর ড্রসোফিলা মাসির লুপ্তপ্রায় ডানা, এটা কি, এটা হচ্ছে লিথাল জিনের কারণে, বাট সাবভাইটাল ধরনের। কোন ধরনের, সাবভাইটাল ধরনের, ঠিক আছে। সো এটা গেল লিথাল জিন সম্পর্কিত আমাদের প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো যে হিমোফিলিয়া কয় ধরনের হয়। হিমোফিলিয়া মূলত আমাদের কি রক্ততঞ্চন ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে হয়। সো আমাদের টোটাল 2 ধরনের রক্ততঞ্চন ফ্যাক্টর অনুপস্থিতি থাকলে আমরা 2 ধরনের হিমোফিলিয়া দেখতে পাই। একটা হচ্ছে আমাদের কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, আর একটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ হচ্ছে 8 নম্বর, আর 9 নম্বর বা ক্রিসমাস ফ্যাক্টর কি আমাদের 9 নম্বর। সো এটার উত্তর আমরা মোটামুটি সবাই জানি যে এটার উত্তর হচ্ছে 2। ওকে, সো এই তথ্যটাই খুব সুন্দরভাবে লেখা আছে এবং একই সাথে তোমাকে কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অর্থাৎ এটার সাথে তোমার কি পড়তে হবে এটাও আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। তাহলে তোমার দায়িত্ব কি, তোমার দায়িত্ব হচ্ছে এই অংশটুকু তুমি জানোই যে ক্লাসিক হিমোফিলিয়া আর ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি, এটা তুমি হচ্ছে পড়ে ফেলছো। বাট এই অংশটুকু পড়লে তোমার এখান থেকে টোটাল কয়টা এমসিকিউ হচ্ছে, এইখান থেকে 8টা, এইখান থেকে 2টা, 10টা, শেষ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, প্রশ্নের উত্তর করে দিচ্ছি, বাকি কাজটুকু কিন্তু তোমার। দেখো কোনটি জীবাশ্ম পাখি, কোনটি জীবাশ্ম পাখি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এইখানের যে উত্তরটা, এই উত্তরটা শুধুমাত্র তুমি এখান থেকে পড়লে ধরা খাবা। তুমি যদি হচ্ছে আমার সাথে পরের উত্তরটুকু না পারো তাহলে কিন্তু তুমি ধরা খাবা। কিভাবে, এটা তোমরা মোটামুটি জানো যে আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পাখির মধ্যে একটা সংযোগকারী যোগসূত্র, ও হচ্ছে আমাদের জীবাশ্ম পাখি। বাট এরপরে দেখো আরও কিছু উদাহরণ আছে কিন্তু, দেখছো লিমুলাস, ল্যাটিমারিয়া, পেরিপ্যাটাস, তারপরে হচ্ছে এসফেনাডন। সো এতগুলা উদাহরণ কিন্তু তুমি জানতা না যে তোমার বইয়ের মধ্যে আছে। কোথায় আছে বলো তো এটা, এটা কিন্তু আছে বিশেষ শব্দের মধ্যে। সব বইয়ের শেষে তোমার হচ্ছে, বইয়ের শেষে না মানে অধ্যায়ের শেষে যে অংশটা আছে সেখানে তোমরা পেয়ে যাবা যে এই অংশগুলো উত্তর দেওয়া আছে। এবং আর্কিওপটেরিক্স হচ্ছে 14 থেকে 15 কোটি বছর পূর্বের জীবাশ্ম পাখি। সো আমার বইতে এটাও লেখা নাই যে এটা জীবাশ্ম পাখি কিনা মূল অংশে, এটা কিন্তু হচ্ছে এখানে লেখা আছে, ঠিক আছে। সো এই পড়াটা কিন্তু তোমাকে পড়তে হবে। আচ্ছা, এরপর দেখো জিনতত্ত্বের জনককে, জনক সম্পর্কিত প্রশ্নগুলো আমার খুব ভালো লাগে, কারণ জনক সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের ডিরেক্ট মুখস্থ করতে হয়, রাইট। সো এখানে কোনো বোঝাবুঝির কাজ নাই, একদম সরাসরি ডিরেক্ট মুখস্থ। সো জিনতত্ত্বের জনক আমরা যেহেতু মেন্ডেলের অধ্যায় পড়তেছি, মেন্ডেলই হবে। সো এটা নিয়ে আর কথা না বাড়াই। আর আমাদের যে অ্যারিস্টটল আছে প্রাণীবিদ্যার জনক, বা হচ্ছে এটা কোনটা দিয়ে আছে, আচ্ছা এটা ভুলে দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখনই ঠিক করে দিতে পারবো, বাট আপাতত দরকার নেই। আমরা হচ্ছে এটা আমরা জানি, এটা মোটামুটি আমরা জানি যে এটার উত্তরটা কি, এটার উত্তরটা হচ্ছে মেন্ডেল। এটা নিয়ে আমরা কথা না বলেই আমরা হচ্ছে চলে যাই আমাদের উত্তরে। দেখো মেন্ডেল, ঠিক আছে, এটার এখানে ঠিক দেওয়া আছে। সো জীববিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল, প্রাণীবিদ্যার জনকও অ্যারিস্টটল, উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাস, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার জনক ক্যারোলাস লিনিয়াস, জেনেটিক্স গ্রেগর জোহান মেন্ডেল, এবং ইমিউনোলজি বা হচ্ছে অনুক্রমণতা তন্ত্রের হচ্ছে এডওয়ার্ড জেনার। সব থেকে গুরুত্বপূর্ণ যেই কয়টা, সেই কয়টা তোমার সামনে উপস্থাপন করা হয়েছে, ওকে। আচ্ছা, এরপর দেখো ইশিহারা টেস্ট করা হয় কোন রোগ শনাক্তকরণে। কোন রোগ শনাক্তকরণের জন্য আমরা হচ্ছে ইশিহারা টেস্টটা করে থাকি। ডিস্ট্রফিটা বের হয়ে গেছে, মাস্কুলার ডিস্ট্রফি। সো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, লাল সবুজ বর্ণান্ধতা নাকি ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। সো এটা মোটামুটি আমরা সবাই জানি যে আমাদের হিমোফিলিয়া যেহেতু রক্ততঞ্চন সম্পর্কিত সমস্যা, এ কারণে এখানে কোনো প্রকারের ইশিহারা টেস্ট সম্ভব না। থ্যালাসেমিয়া এটাও রক্ত সম্পর্কিত, এটাও সম্ভব না। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি এটা হচ্ছে পেশির সংকোচন সম্পর্কিত সমস্যা, তার মানে এটাও না। বাকি থাকে কে, আমাদের বর্ণান্ধতা। এই বর্ণান্ধতার কারণে আমরা কিন্তু হচ্ছে ইশিহারা টেস্টটা করি, অর্থাৎ আমরা চেক করি যে আমরা আসলে বর্ণান্ধ কিনা। সো এই যে তুমি একটু চেক করে নিতে পারো যে তুমি যদি এখানে দেখো যে আমি সাবস্ক্রাইব করেছি, তাহলে তুমি হচ্ছে কি, তাহলে তুমি হচ্ছে বর্ণান্ধ না। আর যদি তুমি এখানে দেখো যে এ, তাহলে তুমি বর্ণান্ধ। আর যদি তুমি এখানে দেখো যে তোমার লেখা আছে যে আমি বিব্রেনের বায়োলজি গ্রুপে যুক্ত হয়েছি, তাহলে তুমি হচ্ছে বর্ণান্ধ না। আর যদি দেখো অন্য কিছু কোশ্চেন মার্ক দেখো, তাহলে হচ্ছে তুমি বর্ণান্ধ, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ট্রিক্স ইউজ করলাম তোমার জন্য। সো আশা করি তুমি হচ্ছে এটা করে ফেলবা, ওকে। সো বর্ণান্ধতার জন্য যাবতীয় তথ্য আছে সেটা এখানে খুব সুন্দরভাবে বলা আছে। এবং এখানে দেখো যে আমাদের কিন্তু হচ্ছে কোন কোষ, আমাদের চোখের মধ্যে 2টা কোষ আছে না, রড কোষ আর কোন কোষ। তো এই কোন কোষটা কিন্তু হচ্ছে ঝামেলা করে, যে কারণে হচ্ছে আমরা এই লাল সবুজ বর্ণান্ধতার মধ্যে পড়ে যাই। এবং ইশিহারা কালার টেস্ট, এটা হচ্ছে সেই ইশিহারা কালার টেস্ট যেটার মাধ্যমে আমরা এটাকে আমরা বুঝতে পারি বা শনাক্ত করতে পারি, ওকে। দেখো
আচ্ছা, সো যাদের আছে এটা আসলে খুব বড় কোনো সমস্যা না, এটা হচ্ছে আল্লাহ দিছে কি আর করার, এটা এটা খুব বেশি বড় সমস্যা না, ঠিক আছে। তবুও হচ্ছে আমরা চেক করে রাখি, এটা খুবই কমন একটা জিনিস, এটা নিয়ে তুমি হচ্ছে একদমই ভাববা না, যারা হচ্ছে অনেকেই থাকবা, সো এটা নিয়ে একদমই ভাববা না, ওকে। ঠিক আছে। আচ্ছা দেখো, ভূমধ্যসাগরীয় রোগ নামে কোনটা পরিচিত, এটা মোটামুটি আমরা সবাই জানি যে ভূমধ্যসাগরীয় রোগ নামে আমাদের থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের ভূমধ্যসাগরীয় রোগ। কারণ কি, কারণ হচ্ছে এটা সম্ভবত ধরা হয় যে ওপার এপার মিলিয়ে আর কি, ঠিক আছে। সো ভূমধ্যসাগরীয় রোগ এটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া, ঠিক আছে। থ্যালাসেমিয়া কিন্তু কি, থ্যালাসেমিয়া কিন্তু হচ্ছে লিথাল জিনের কারণে হয়, দেখছো এই যে প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে আমাদের থ্যালাসেমিয়া হয়ে থাকে, এবং এখানে যকৃতটা বড় হয়ে যায়, প্লীহাটা বড় হয়ে যায়, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, তারপরে রক্তাল্পতা, মূলত রক্তাল্পতাই হচ্ছে এই থ্যালাসেমিয়ার মূল কারণ। তোমরা অনেক সময় হয়তো বা পোস্ট দেখবা যে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের জন্য রক্তের প্রয়োজন, সো সেই রক্তাল্পতা কিন্তু হচ্ছে এটার মূল কারণ, ঠিক আছে। সো ভিকটিম শিশু অবস্থায় মারা যায়, এবং এটাকে আমরা বলি হচ্ছে ভূমধ্যসাগরীয়। কেন, কারণ হচ্ছে থ্যালাসা শব্দের অর্থই হচ্ছে সাগর, ওকে। ঠিক আছে। আর এই যে মিয়া কথাটা আছে না, মিয়া কথাটা মানেই কি, রক্ত সম্পর্কিত। হিমোফিলিয়া, হিম কথাটা আছে রক্ত সম্পর্কিত, এগুলো কিন্তু তোমাদেরকে অনেক সময় বুঝাইছি, ঠিক আছে। সো এগুলো যদি তোমরা হচ্ছে কোনো কারণে না বুঝো কমেন্ট করবো, আমি তোমাদেরকে বলে দিব, ওকে। এরপর দেখো, সরীসৃপের যোগ কোনটি, সরীসৃপের যোগ কোনটি, সরীসৃপের যোগ, এটা দেখার আগে আমি তোমাকে একটু দেখাতে চাই যে সরীসৃপের যোগ বা এই যে তথ্যটা আছে, এই তথ্যটা তোমার হচ্ছে এই কয়টা পড়লেই হবে। তোমাদের একটা চার্ট আছে না, চার্টটা দেখে অনেক সময় বলো ভাই এটা কি করব, কিচ্ছু করতে হবে না। সিনোজাইক স্তন্যপায়ীর যুগ, মেসোজাইক সরীসৃপের যুগ, প্যালিওজোইক যুগের মধ্যে আমার উভচর, মাছ এবং সামুদ্রিক অমেরুদণ্ডী অবস্থান করে, শেষ, আর কিচ্ছু পড়তে হবে না, আমি তোমাকে নিশ্চিত করতেছি এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। তো সরীসৃপের যুগ তাহলে কোনটা, সরীসৃপের যুগ হচ্ছে আমাদের মেসোজোইক, কে, মেসোজোইক, ঠিক আছে। আর প্যালিওজোইকের মধ্যে কয়টা, প্যালিওজোইকের মধ্যে কিন্তু তিনটা, কয়টা, তিনটা, উভচর, তারপরে হচ্ছে মাছ এবং সামুদ্রিক অমেরুদণ্ডী, ওকে। আচ্ছা এরপর দেখো, ডায়াসকোরিয়া, উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ হয় কোন পদ্ধতিতে। তো আমাদের কিন্তু লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বইতে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে এক্স 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 ওয়াই, একটা হচ্ছে এক্স এক্স এক্সও। তো এক্সও না, এটা মূলত এক্স নট, অর্থাৎ অন্যটা থাকে না। সো এক্স নট যেটা আছে এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এক্স 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 ওয়াই তো মানুষের মধ্যে আছেই, বাকি থাকে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এক্স 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 নট, এটা হচ্ছে কে, আমাদের ডায়াসকোরিয়া উদ্ভিদে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডায়াসকোরিয়া কিন্তু উদ্ভিদ, আমি খুব অবাক হয়েছিলাম যেটা উদ্ভিদ কিভাবে হয়। ও আচ্ছা, এক্স ওয়াইতে ক্লিক করে ফেলছি, সমস্যা নেই, ভুলে আমি না দেখে করে ফেলছি। তো এক্স 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 নট, ঠিক আছে। তোমার আবার মনে কিছু করো না ভাই, এটা কি আপনি ভুল করলেন কেন, এটা ভুলে হচ্ছে ক্লিক করে গেছে। আচ্ছা, সো এক্স 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 নট, দেখো যে এক্স এক্স ওয়াই পদ্ধতিতে আমরা হচ্ছে মানুষ, ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ এবং গাঁজা গাছ, তারপর হচ্ছে তেলাকুচা, এই ধরনের গাছে, তেলাকুচা যে গাছ হতে পারে আমি এটা প্রথমবারের মতো শুনে জানছিলাম আর কি, ঠিক আছে। তারপরে এক্স 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 নট হচ্ছে ঘাসফড়িং, ছারপোকা, অর্থাৎ যে কোনো ধরনের পতঙ্গ এবং ডায়াসকোরিয়া শ্রেণীর উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে আমরা হচ্ছে এক্স 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 নট, নট মানে কি যে এটা নাই, এটা তার কি নাই, তার হচ্ছে এক্স এক্স এক্স, আর এটাকে প্রকাশ করার জন্য আমরা নট হিসাবে প্রকাশ করি। তারপরে দেখো যে লিথাল জিন ঘটিত রোগ নয় কোনটি, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা হচ্ছে অন্য একটা প্রশ্ন ছিল, সেটাকে আমি হচ্ছে চেঞ্জ করে এই প্রশ্নটা বসাইছি। এটার কারণ কি বলতো, কারণ হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে লিথাল জিন ঘটিত রোগ নয় কোনটি। সো লিথাল জিন ঘটিত রোগের মধ্যে আমাদের কিন্তু হচ্ছে মানে প্রত্যেকটা নাম খুব খটোমটো, বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে এই যে হাইপার ট্রাইকোসিস। তোমাকে একটু আগে আমি যে দেখায় আসছিলাম না, একটা জায়গা দেখায় আসছিলাম যে এই জায়গাটা কিন্তু তোমাকে পড়তে হবে, 8টা অংশ দেখাইছিলাম। সো এই 8টা অংশের মধ্যে একটা ছিল কি, হাইপার ট্রাইকোসিস। তো হাইপার মানে হচ্ছে বেশি, ট্রাইকোসিস মানে লোম, তার মানে সমগ্র দেহে যদি মানে ঘন লোমে পরিবর্তিত হয়ে যায় বা ঘন লোম দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, সেটাকে আমরা হচ্ছে হাইপার ট্রাইকোসিস বলি। সো এইটা হচ্ছে হাইপার ট্রাইকোসিস, ওকে। সো মানুষের লিথাল জিন ঘটিত যে রোগগুলো আছে এগুলোর প্রচ্ছন্ন কোনটা, প্রকট কোনটা, তোমাদের দায়িত্ব কি বলতো, তোমাদের একটা দায়িত্ব দিয়ে দিই, সেটা হচ্ছে প্রকট কোনটা আর প্রচ্ছন্ন কোনটা। যেমন একটু আগে তুমি দেখে আসছো আমাদের যে থ্যালাসেমিয়াটা আছে সেটা হচ্ছে কি আমাদের প্রচ্ছন্ন, প্রকট হলে সে আসলে সাথে সাথেই মারা যাবে। সো বাকি থাকে হচ্ছে প্রচ্ছন্ন। সো প্রচ্ছন্নটা আসলে ঠিক কেমন এটা আমাকে একটু জানাবা, ঠিক আছে। সো আমরা সম্ভবত আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট করে ফেললাম, আলহামদুলিল্লাহ। সো এখানে তোমার দায়িত্ব কি সেটা তোমরা জানো, নতুন করে বলবো না। নতুন করে যে কথাটা বলবো সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।